হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো যুগে। হ্যাঁ, তাতে একটা কথা ছিল, দিন বদলের স্বপ্ন আমার এখনো গেল না, আমারও যায়নি। ছবিতে আমার কিছু বলবার আছে যেটা আমি লিখে পারছি না। একটা শিল্পী সে কি করে উপযুক্ত হয়ে উঠবে বলতো, যদি তার মধ্যে ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, যদি তিনি স্বাধীনভাবে কাজ করতে চান। সবাই মনে করছেন আমার সৃষ্টিটা যদি ভোগের উপযুক্ত না হয় তখনই তো সর্বনাশ হয়ে গেল। একটা অসামান্য ছবি দেখে আমরা যতটা না ভোগ করি, তার চেয়ে বেশি রাস্তার হোর্ডিং দেখে আমরা ভোগ করি। তুমি প্রতিবাদী কেন? ওয়াই আর ইউ আ রেবেল? এমন একটা সমাজ তো হতেই পারত যেখানে সবার একটা পার্টিসিপেশন সমান না হোক, অন্তত উল্লেখযোগ্য হবে। খুব স্বার্থপর হয়ে আমার পরিসর যাতে ছোট না হয়ে যায়, কোথাও গিয়ে একটু আপোষ, যেখানে হ্যাঁ আপোষ করলাম কিন্তু সিদ্ধান্তটা বেঁকলোও না, ওই একটা অবস্থান কি নেওয়া যায় না? দেখো, এটাই সবাই চেষ্টা করছে, আমি ধরে নিতে পারি। ধরো সনাতন দিনদার মতো ছবি, আরো যত আর্টিস্ট আছেন তখন যারা পথে নেমেছিলেন, তারা ছবি আঁকেননি, এঁকেছেন তো। সেই ছবিগুলো সৌন্দর্যের দিক থেকে কি কোনো অংশে কম ছিল? না। আমার কাছে এখন এই মুহূর্তে ব্যাপারটা একটু অকওয়ার্ড, কারণ হচ্ছে যে আজ থেকে 10 বছর আগে প্রশ্ন তুমি করতে, উত্তর আমি দিতাম। আজকে রোল রিভার্সাল, প্রশ্ন আমি করব, উত্তর তুমি দেবে। তো তোমার আঁকাগুলো দেখছিলাম, ফর এক্সাম্পল আমি স্টার্ট করতে চাই বার্থ অফ আ কমন ম্যান দিয়ে, যেটা ক্রিয়েশন অফ অ্যাডামের তুমি একটা ক্রিটিক করেছো। আমার প্রশ্নটা যে তোমার আঁকাগুলো প্রত্যেকটাই খুব ক্রিটিক্যাল, ওয়াই সো? আঁকা, গান, এই দুটো বিষয় এবং লেখা, আমি মনে করি দুটো সত্তা আছে। একটা হচ্ছে তার সৌন্দর্য সত্তা, আরেকটা হচ্ছে তার প্রতিবাদী সত্তা, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্ট যেটাকে আমরা বলি। আরেকটা হচ্ছে একেবারে এস্থেটিক। কিন্তু তার মানে এটা নয় যে ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে কোনো এস্থেটিক ভ্যালু থাকে না, এটা ঠিক না, অনেকে মনে করেন। কিন্তু এই দুটো ধারার পরস্পর বিরোধ, মানে পরস্পরের প্রতি একটা বিরোধ তৈরি করা হয়েছে। এই তৈরি করার ফলে হয়েছে কি, লোকে মনে করেছে এই দুটো বোধহয় একে অপরের পরিপূরক নয়, বিরোধী। কিন্তু আসলে কিন্তু তা না। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা লেখা, প্রত্যেকটি গান, তার মধ্যে একটা প্রতিবাদী সত্তা থাকে, আবার সৌন্দর্য সত্তাও থাকে। ফলত আমি এটা মনে করি যে এটা পরিপূরক। এবার প্রশ্ন উঠল, যদি এটা বিরোধী না হয়ে পরিপূরক হয় একে অপরের, তাহলে একটা ছবির মধ্যে বা লেখার মধ্যে বা গানের মধ্যে প্রতিবাদী সত্তা থাকবে না কেন? যেমন আমি আজকেই একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, একাডেমিতে কিছু একটি পতাকা, রাজনৈতিক দলের পতাকা বোধহয় একাডেমির কম্পাউন্ডে কেউ প্রচারের জন্য রেখেছেন, বা কোনোভাবে সেখানকার কর্মীরা বোধহয় কিছু রেখে, মানে ইয়ে করেছে, একাডেমি মানে একাডেমি অফ ফাইন আর্টস। সেখানে প্রচুর লোক বলছেন, এ কি অবস্থা, আমাদের মন্দির, এখানে রাজনীতি কেন, ওখানে রাজনীতি কেন? কেন দেবে না? আমার প্রশ্নটা এইখানে। যদি কারোর একটা রাজনৈতিক বিশ্বাস থাকে, তিনি সেই বিশ্বাসটা শিল্পাঙ্গনে রাখতে পারবেন না? এটা হয় নাকি কখনো? শিল্প সৃষ্টিটাই তো একটা রাজনীতি, এবং তার প্রতিবাদী সত্তা থাকবে। এইবার প্রশ্ন হলো যে সেই প্রতিবাদী সত্তাটা কেমন হবে। যেমন বার্থ অফ অ্যাডামের প্রশ্ন তুললে, এই বার্থ অফ অ্যাডাম যে সময়কার ছবি, সেই সময়ে ক্যামেরা ছিল না, ছিল না, সেই সময়ে তখনকার সমাজ এবং তাদের বিশ্বাসকে প্রতিফলন ঘটানোর একটা দায় তাদের ছিল। ঠিক যেমন এখনকার দায় হচ্ছে, এখন যে সমস্ত প্রশ্ন আমাদের মধ্যে আছে সেই প্রশ্নগুলোকে ফুটিয়ে তোলা, কখনো গানের ক্ষেত্রে ফুটিয়ে তোলা। আমরা সুমন চট্টোপাধ্যায়ের গানে দেখেছি, পরবর্তীকালে উনি কবির সুমন, যাই হোক, তার গানে দেখেছি। আঁকায় আমরা দেখেছি, আঁকায় পিকাসোর সেই গেরনিকা। এ তো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক সত্তার প্রকাশ বলে মনে হয়।
এবং সেই আঁকাও ধ্বংস করে ফেলা হয়েছিল একটা, উনি আবার এঁকেছিলেন। কাজেই যারা শুধুমাত্র সৌন্দর্যের কথা বলছেন তারা আসলে সৌন্দর্যের কথা বলছেন না, তারা একটা অপ্রতিবাদী ভূমিকা নিতে চাইছেন। না হলে প্রতিবাদী সত্তার ছবি, প্রতিবাদী সত্তার লেখা, প্রতিবাদী সত্তার গানের সৌন্দর্যের অভাব থাকে না। আর্ট ফর আর্ট সিক, হুম একটা কথা আছে না, হুম তুমি কি এটার বিশ্বাসী নও এই কনসেপ্টটায়? আর্ট ফর আর্ট সেক এবং আর্ট ফর পিপলস সেক, এই তো দুটো কথা ছিল। জনগণের জন্য ছবি, আরেকটা হচ্ছে শিল্পের জন্য ছবি। আমার মনে হয় যে সময়ে এই বিরোধটা উঠেছিল সেই সময় এই বিরোধটা থাকাটা, ওই যে বললাম, স্বাভাবিক। একটা রাজনৈতিক সত্তার সচেতনতার জায়গা, আরেকটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা না, রাজনৈতিক বিবর্জিত জায়গা বলে তারা মনে করছেন। কিন্তু আজকে যদি এটা আর্ট ফর আর্ট সেকও হয়, কথার কথা বলছি, যেমন ধরো অভয়ার ঘটনা যখন ঘটলো তখন আমি একটি ছবি করেছিলাম। ছবিটা দিতে আমার কিঞ্চিত একটু ভীতই হয়েছিলাম, কারণ তখন বেশ প্রতিবাদ হয়ে গেছিল ছবিটার, মানে তখনকার যারা শাসক বা তাদের মধ্যে থেকে একটা সমস্যা তৈরি হয়েছিল। আবার ধরো সনাতন দিনদার মতো ছবি, আরো যত আর্টিস্ট আছেন তখন যারা পথে নেমেছিলেন তারা ছবি আঁকেননি, এঁকেছেন তো। সেই ছবিগুলো সৌন্দর্যের দিক থেকে কি কোনো অংশে কম ছিল? না। কিন্তু সৌন্দর্যকে ছাপিয়ে প্রতিবাদী সত্তাটা প্রকাশ পেয়ে গেল, একটা বার্তা গেল এবং প্রতিবাদী সত্তা প্রকাশ পেল, শিল্পের প্রতিবাদী সত্তা। যেমন পিকাসোর গের্নিকা, তেমনি এটাও তাই। কেউ মানে বলা যায় তখন শিল্পীরা ঘরে ঘরে এর প্রতিবাদে ছবি এঁকেছেন। সেটা শিল্পের জন্যও যেমন এঁকেছেন, আবার প্রতিবাদের জন্য এঁকেছেন। দেখো একটা জিনিস কি, যে সব সময় তো প্রতিবাদ হয় না, মানে প্রতিবাদ একটা ইস্যু কেন্দ্রিক হতে পারে, একটা ঘটনা কেন্দ্রিক হতে পারে, একটা সময় কেন্দ্রিক হতে পারে, কিন্তু সেই সময়তে আরো অন্যান্য ভালো জিনিসও ঘটছে। তুমি সবকিছু কনজিউম করে তারপর তোমার আর্টিস্টিক সত্তাটা একটা ক্যানভাসের মধ্যে নামাচ্ছ। তো এই যে পুরো কনজামশন এবং সেটার রিপ্রেজেন্টেশন তোমার আর্টে, এই প্রসেসটা আমাদের একটু বল, মানে কিভাবে কনজামশন তোমার আর্টকে ইম্প্যাক্ট করে। দেখো একটা কথা বলি, বিষয়টা হচ্ছে প্রতিবাদী ভূমিকা বা ক্রিটিক্যাল পয়েন্ট তৈরি করবার জন্য সবসময় যে ইস্যুর দরকার পড়ে, খুব ঘটনার দরকার পড়ে এমনটা নয়, ইস্যু ছড়িয়ে আছে। এই যে কনজামশনের প্রশ্ন হলো, এই কনজামশন কোত্থেকে এলো? আসলে বেসিক্যালি কনজামশন শব্দটা ইংরেজিতে একরকম, বাংলায় তো শব্দটার অর্থ হচ্ছে বা শব্দটার প্রতিশব্দ হচ্ছে ভোগ। অর্থাৎ এই মুহূর্তে আমরা একটা কনজিউমার সোসাইটিতে বাস করি, যেখানে একটা ভোগী সমাজ, একদম ভোগ যেখানে মুখ্য ভূমিকা পালন করছে। একটা অসামান্য ছবি দেখে আমরা যতটা না ভোগ করি, তার চেয়ে বেশি রাস্তার হোর্ডিং দেখে আমরা ভোগ করি। একটা শার্টের ব্র্যান্ডকে নিয়ে ভোগ করা, সেই ব্র্যান্ডটা যদি আমার আয়ত্তের বাইরে হয় তাহলেও আমি কিন্তু ভোগ করব। এই একটা অবস্থার মধ্যে কিন্তু যারা সৃজন করেন, অর্থাৎ যারা ক্রিয়েটিভ লোক, অর্থাৎ ছবি আঁকেন, গান লেখেন, গানে সুর করেন, প্রবন্ধ লেখেন বা অন্য সাহিত্য তৈরি করেন, তাদের জন্য কিন্তু খুব বিপদের সময়, মানে এখনকার সময় খুব বিপদের সময়। কেন? তার কারণ হচ্ছে সবাই মনে করছেন আমার সৃষ্টিটা যদি ভোগের উপযুক্ত না হয়, কনজিউমেবল না হয়, তখনই তো সর্বনাশ হয়ে গেল, তার বাঁচা মুশকিল হয়ে যাবে, তাই না? ভ্যালিডেশন পাবো না, শুধু ভ্যালিডেশন না, সেটা বিক্রি হবে না। ওটাই তো, মানে ভ্যালিডেশন না হলে তো একেবারেই তাই। মানে বাজারের দ্বারা ভ্যালিডেটেড হতে হবে, বাজারের দ্বারা ভ্যালিডেটেড হতে হবে, তবে বিক্রি হবে। এবার প্রশ্নটা হচ্ছে, ফলত যারা ক্রিটিক্যাল ছবি করেন, যারা প্রতিবাদী গান করেন, যারা প্রতিবাদী লেখা লেখেন বা যারা একটু সমালোচনামূলক লেখা লেখেন, তাদের জন্য কিন্তু খুব বিপদ। তাহলে কারা দাঁড়াচ্ছেন? যারা বাজারের জন্য করছেন, বাজারের জন্য ছবি, বাজারের জন্য উপন্যাস, বাজারের জন্য কবিতা, বাজারের জন্য গান। তুমি দেখো দিব্য টিকছে। হ্ঁ, সে তো বটেই, মার্কেটের নিডকে আপনি সার্ভ করে দিচ্ছেন, একেবারেই তাই। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, মার্কেটিং নিডকে সার্ভ করাটা তো আমি করব বললেই তো আর করা যাবে না।
বাজার এবং বাজারি মানুষের, বাজারি যারা, বাজারের কারবারি যারা, কারবার তাদের কাছে তো উপযুক্ত হতে হবে। ফলত একটা শিল্পী সে কি করে উপযুক্ত হয়ে উঠবে বলতো, যদি তার মধ্যে ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, যদি তিনি স্বাধীনভাবে কাজ করতে চান, তখন তো পরিষ্কার বলবে যে হ্যাঁ ভাই আপনার আপনার আপনি আপনি উপযুক্ত নন। যার ফলত হচ্ছে কি, এই যে ছবি আঁকার জগতে বেশ কিছু মানুষ তারা তারা একটা, এটা সবাই জানে, আমি আর নাম বলছি না, তারা বিভিন্ন শিল্পপতি বা রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজেদের জড়িয়ে কোনোভাবে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে প্রতিষ্ঠানের কাছাকাছি চলে আসে, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা কিন্তু মুশকিলটা হচ্ছে এটা করে, এটা গানের জগতেও হচ্ছে, লেখার জগতেও হচ্ছে, কিন্তু এটা করে কি হচ্ছে জানো, আখেরে কিন্তু বাজারটাকেই নষ্ট করে ফেলা হচ্ছে। মানে বাজারটা যে সবার, সবাই সেখানে ঢুকতে পারে, একটা প্রতিবাদী ছবিরও যে একটা জায়গা আছে, বাজারেই জায়গা থাকা উচিত, কই সেটা সেটা নষ্ট হয়ে গেল। বাজারে তো সকল প্রকারের মানুষ, সব মানুষ থাকবে, প্রতিবাদী জিনিস থাকবে, সেটাকে নষ্ট করে দিচ্ছে তারা। কলকাতা শহরে, আমি কলকাতা শহরে বলছি, কলকাতা শহরে 2-3 জন বাবা বাংলার, 2-3-4 জন শিল্পী, 2-3-4 জন গায়কের, 2-3-4 জন লেখকের জন্য বাকিটা নষ্ট হয়ে যাচ্ছে। বাকি কিটা নষ্ট হচ্ছে, পরিসর নষ্ট হচ্ছে, পরিসর নষ্ট হচ্ছে, আরেকটা জিনিস না হচ্ছে মানসিকতা। তখন কি হচ্ছে, শিল্পীরা বা গায়করা বা এরা লেখকরা জমানার নির্ভর হয়ে পড়ছেন। আজকে অমুকের জমানা, তাই তাদের কাছাকাছি যেতে হবে। আচ্ছা এবার অমুকের জমানা, তাহলে কাছাকাছি, আচ্ছা এবার নতুন জন এসে, তাদের কাছাকাছি যেতে হবে। সেই জন্যই কি শিল্পীদের এরকম রং বদল দেখছি? একেবারেই তাই। শুধু শিল্পীদের না, শিল্পীদের, গায়কদের, লেখকদের, ইয়েদের, তুমি কোন কোন জগৎটা না, স্বাধীনভাবে কাজ করবার অবস্থাটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেখান থেকে আমাদের এই আলোচনায় এলাম, সেটা হচ্ছে যে যে তুমি এত কিছু সারাদিন, বা আমরা এত কিছু সারাদিন কনজিউম করছি, হ্যাঁ, সেখান থেকে ধরো তুমি পেন্টার, তুমি একটা সেই কনজামশনটা মাথায় রেখে তোমার একটা বিবেচনা কাজে লাগিয়ে তারপর তুমি ক্যানভাসে সেটাকে নামাচ্ছ। সো আমার প্রশ্নটা হচ্ছে, ওটাই যেটা জিজ্ঞেস করছিলাম, যে কনজামশন তোমার আর্টকে কিভাবে ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স করছে? আসলে করছে না, অন্তত আমারটাকে করছে না কনজামশন। তার কারণ হচ্ছে কনজামশন আমার কাছে, মানে কনজামশন আমার কাছে, মানে কনজামশনের বিরোধী অবস্থান থেকে আমি তৈরি করছি, সেদিক থেকে একটা নির্ভরতা আছে। সেইটার প্রতিবাদী অবস্থান থেকে ছবি করছি, সেইটার প্রতিবাদী অবস্থান থেকে লিখি। আমি যে আর যেহেতু আমি গাই, গান লিখি না বা সুর করি না, কাজেই ওইটা বলবো না। হ্যাঁ, ঠিক কথা। বাকি যে দুটো অংশ থাকে লেখা, মানে বাকি যে দুটো সত্তা, সেটা হচ্ছে লেখক বা ছবি, আমি সেটার বিরোধিতা করাটাই আমার মূল কাজ। তুমি প্রতিবাদী কেন? ওয়াই আর ইউ আ রেবেল? তার কারণ হচ্ছে এই কনজামশন। ওই যে সুমনের একটা গান ছিল না, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো যোগে। হ্যাঁ, তাতে একটা কথা ছিল, দিন বদলের স্বপ্ন আমার এখনো গেল না। আমারও যায়নি। কি বদল করতে ওনার গেছেন জানি না। দেখো, একটা এমন একটা দিন বদল, যে দিন বদলে আমি এত বড় কথা বলছি না যে শোষণ থাকবে না, অমুক থাকবে না, এত এত এতটা ভীষণ ইউটোপিয়ান হয়ে যাবে না, একেবারেই ইউটোপিয়ান হয়ে যেতে পারে, কিন্তু অন্তত এমন একটা সমাজ তো হতেই পারত যেখানে সবার সবার একটা পার্টিসিপেশন সমান না হোক, অন্তত উল্লেখযোগ্য হবে, উল্লেখযোগ্য হবে। সবাই তার নিজের পার্টিসিপেশন, অংশগ্রহণ, যেটাকে আমরা সোশ্যাল এজেন্সি বলি, এই এজেন্সিশিপটা সবার থাকবে। কোথায় সেটা? শিল্পী যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, তখন তাকে বিভিন্ন কোনো না কোনো একদিকে পারে নয়, সরি আমি এখানে একটা ইয়ে করছি, শিল্পী যদি স্বাধীনভাবে কাজ না করতে চায়, তিনি যদি বেশি চেয়ে ফেলেন, তখনই তাকে কিন্তু ওই কোনো একদিকে ঘাড় কাত করতে হবে। কতটা চাওয়া বেশি চাওয়া নয়। আমি একটা শিল্পী, ধর, সেই শিল্পী কতটা চাইতে পারে? সে চাইতে পারে তার আঁকা, তার লেখা মানুষ পড়বে, মানুষ দেখবে, এইবার আর বিক্রি হবে। এবার প্রশ্নটা হচ্ছে, সেটার থেকে বাকি দুটো সরে গেল, শুধু বিক্রির প্রশ্নে চলে এলো।
আমার আরো চাই, আরো চাই, আরো চাই, আরো দামে বিক্রি হোক, আরো দামে বিক্রি হোক, আরো দামে আরো বেশি জায়গায় আমার লেখা প্রকাশিত হোক। মুশকিলটা হচ্ছে কি জানো, সমাজটা খুব সীমিত, এমনকি বাজারটাও সীমিত। তুমি যদি তার বেশি যেতে চাও না, তখনই তোমাকে ওই প্রবলেমটা তৈরি করতে হবে। আমি অন্তত ওই সীমাটা, ওই যে ইমাজিনারি যে লাইনটা, ওই ইমাজিনারি লাইনটা আমি খুব বিশ্বাস করি, যে এর চেয়ে বেশি পাওয়া উচিত না। সেটা সম্ভব, মানে এর চেয়ে হচ্ছে বেশি না তো, এর চেয়ে বেশি পাওয়া সম্ভব নয়, এটা বলা পাওয়া সম্ভব। উচিত নয়, আমি সম্ভব না মানে বলতে বলছি উচিত না। নয়, মানে এর উচিত থেকে বেশি নয়। আমার দরকার নেই, আমি আরেকটু রিফ্রেশ করে বলছি। হ্যাঁ, এইটা ভাবা মাথায় কোথাও গিয়ে সম্ভব? সেটাই হচ্ছে আন্দোলন, ব্যক্তিগত আন্দোলন, ব্যক্তিগত স্তরে প্রতিবাদী ভূমিকা। কেউ মানলো না, আমি তো মানলাম। আমাকে দেখে আরেকজন তো মনে করলো যে সে নাই মানুক, আমি ধরে নিচ্ছি, আমি একবারও বলছি না যে সে সেটা বিশ্বাস করবে না, একদম বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে অন্তত দেখুক। এই জায়গাটা তৈরি একটা করা, দৃষ্টান্ত তৈরি করা, যদি মোটামুটি করে তুমি হলেও তোমার যদি মতন করে একটা দৃষ্টান্ত একদম, তৈরি করতে যদি চাইছো। যদি সেইটুকু তৈরি করা যায়। আর বিশেষ কিছুর দাবি অন্তত এই কনজিউমারিস্ট সোসাইটিতে বা এই কনজিউমার সোসাইটিতে আশা করাটাই ঠিক না। হুম। তো তুমি প্রথমেই বলছিলে না যে তুমি রাইটার, তুমি সিঙ্গার, লেখক, গায়ক, তারপর চিত্রশিল্পী। তো তুমি তো আঁকা শুরু করেছো 2019 সালে। বেসিক্যালি কি, আঁকা আমি শুরু করেছি অনেক আগে, বহু আগে থেকে, কিন্তু যেমন কবিতা লেখা, আঁকা, এ আমার 3 দশকের জায়গা। কিন্তু কখনো প্রকাশের যে ভঙ্গি, একটা আধা পেশাদারি ভঙ্গি, সেই আধা পেশাদারি ভঙ্গি রাখতে চাইনি। যেমন একটা সময় মনে হয়েছিল যে আমার কবিতা যেন মানে কবিতা আমি কোথাও দেব না, এটা আমার ছাত্র অবস্থা থেকে মাথায় ছিল। কিন্তু তারপরে দেখলাম যে না, লোকেও চাইলেন, আস্তে আস্তে সমাজ মাধ্যমের যুগে লোকে এবার চাইলেন বিভিন্ন, তারপরে জায়গায় প্রকাশিত হতে শুরু করলো। প্রবন্ধের জায়গাটা কি হয়, খানিকটা আমাদের পেশাগত কারণে বা অন্যান্য কারণে লেখা হয়েই গেছে, ওখানে অত ভেবেছি এটা বলবো না। ছবির ক্ষেত্রেও ভাবিনি, তারপরে দেখলাম যে একটা সময় মনে হলো যে না, ছবিতে আমার কিছু বলবার আছে যেটা আমি লিখে পারছি না, যেটা আমি লিখে পারছি না সেটা আমার ছবিতে বলতে হবে। যেটা আমি মানে গেয়েও পারবো না, কারণ আমি মানে রবীন্দ্রনাথের গান গাই, এবার রবীন্দ্রনাথের গান গেয়ে সবটা সম্ভব হচ্ছে না, আরো কিছু থাকছে। কনটেক্সটও চেঞ্জ হয়েছে। হয়েছে, প্রসঙ্গ চেঞ্জ হবে, সমাজ চেঞ্জ হয়েছে, আমাদের অবস্থান চেঞ্জ হয়েছে, এবং যে গাইছে তারও অবস্থান চেঞ্জ হয়েছে, মানে তারও নতুন অবস্থান। ফলত সবটা ওইভাবে আশা করাটা ঠিক না। সেক্ষেত্রে ছবি একটা ইউনিক মাধ্যম হতে পারে, যেখানে বেশ সুন্দর একটা মুখ, সুন্দর একটা শরীর, সুন্দর প্রকৃতি, সুন্দর চেহারা, সুন্দর ঘটনা, শহর, গ্রাম, এটা ছাড়াও পাহাড়, নদী, জল, এটা ছাড়াও আরো কিছু বিষয় থাকতে পারে, সেই বিষয়টাকে ধরা। এবার প্রশ্নটা হচ্ছে, সেই বিষয়টা কি আমি প্রথম ধরেছি? না, তা নয়, একেবারেই তা নয়। প্রতিবাদী ছবি বা ছবির যে ছবির ফর্মের যে ভাঙন, সেই ফর্ম থেকে আরেকটা ফর্মে যাওয়া, সেই ফর্মকে আন্দোলনের কাজে এ তো চলে আসছে গত 200 বছর। ফলত নতুন কেউ কিছু করছে না, কিন্তু সময়ের একটা দাবি আছে, সেটা নতুন হতে পারে। সেই সময়ের দাবিতে কিছু জিনিস থাকবে ট্রেডিশনাল, তারা ধারা বহন করে যাচ্ছে, কিছুটা থাকবে যে ওই ধারাকে বহন করছেন না, সেরমও কিছু লোক থাকুক, একই ক্যানভাসের মধ্যে, একই সময়ের মধ্যে, সমাজের মধ্যে। আমি ক্যানভাস থেকে সময় বা সমাজ, একই সমাজের মধ্যে থাকুক, কি হবে, ইম্প্যাক্ট তো কিছুই হবে না। জন মেনার্ড কেন্সকে যখন উনি স্টেট ক্যাপিটালিজমের সূচনা করছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ দেয়ার ইন ফিউচার, কি ভবিষ্যতে কি হবে? তখন উনি বলেছিলেন, উই উইল অল বি ডেড ইন ফিউচার, আমরা সবাই মরে যাব।
সে তো উই আর অল ডেড ইন দ্য লং রান। একেবারে। তো এর চেয়ে বেশি কিছু হবে না। হুম। কিন্তু ওই যে বললাম, অন্তত সৃষ্টিটা করে যাক, কে দেখলো কে দেখলো না অতটা নাই বা ভাবলাম। দেখো, তুমি একটা জিনিস বললে যে আমি অনেক কিছু বলতে চাইছিলাম যেটা লেখার মাধ্যমে আমি বলতে হ্যাঁ, পারছিলাম না, হ্যাঁ, সেই জন্য তুমি মিডিয়াম চুজ করলে আঁকা। সেখানে তুমি তোমার সাইন, তোমার কোড ইনফিউজ করছো। এবার দেখো, তুমি তো একটা মেসেজ দিচ্ছ আঁকাটার মধ্যে, হুম, বাট এটা হতেই পারে যে তোমার যে দর্শক, সে হয়তো তোমার মেসেজটা তুমি যেটা বলতে চাইলে সেটা ধরতে পারলো না। পারবেই না ধরে রাখো। তাহলে যেমন এই ছবিটা, কমিউনিকেশনটা কি করে এই ছবিটাকে কমিউনিকেশন অ্যাকচুয়ালি তো হচ্ছে না। মানে কমিউনিকেশন যদি তুমি বলো ডিজায়ার্ড কমিউনিকেশন, অর্থাৎ আমার আমার ইচ্ছে পূরণের কমিউনিকেশন, জ্ঞাপন হলো, একেবারেই সেটা হবে না। আমার ইচ্ছে পূরণ হবে না, কখনোই কোনো শিল্পীর ইচ্ছে পূরণ হবে না, যদি না সেটা বাজার অ্যাকসেপ্ট করে, মানে বাজারই না হয়। অবাজারি জিনিস যদি হয়, তাহলে সেটা ধরেই নেওয়া যাক যে সেটাতে অন্তত লেখক সৃষ্টি যিনি করছেন, লেখক মানে আঁকিয়ে বা গায়ক মানে বা তাদের ইচ্ছে পূরণ হবে না। না, বাজার অ্যাকসেপ্ট করে নিলেও এটার তো কোথাও মাথার দিব্যি নেই যে আর্টিস্টের মেসেজটা। অ্যাকসেপ্ট করে নিলেও হবে না। হ্যাঁ, আমি ওটাই বলছি যে তাই তো, আর্টিস্টের মেসেজটা যে কমিউনিকেটেড হচ্ছে তার তো হবে কোনো না। মাথার দিব্যি নেই। অন্তত পক্ষে যদি দর্শক নিজের উদ্যোগে যদি দুদণ্ড একটু ছবির সামনে দাঁড়ান, দাঁড়িয়ে হয়তো তিনি উল্টোই বললেন। হুম। যেমন এই ছবিটা আমার স্ত্রীর আঁকা, আমার স্ত্রী বলাটা ভুল, মৌমিতার আঁকা। এই ছবিটা দেখে একজন যেমন একেবারে আপ্লুত হয়ে যাচ্ছেন যে অসামান্য ছবি, সত্যি অসামান্য ছবি, একটা পাওয়ারফুল হর্স একেবারে। হুম। আবার কেউ কেউ এমন এমন অদ্ভুত অদ্ভুত মন্তব্য করছেন যেটা মনে হয় না দেখে যে সেটার মানে উনি আদৌ ছবিটা দেখছেন। কিন্তু কোথাও গিয়ে ডাউন দ্য লাইন মেনে নিতে হবে, কারণ তিনি দেখছেন, তার মনে হওয়াটা তো তুমি কন্ট্রোল করতে আমি পারবে না। কন্ট্রোল করতে পারছি না। এবং শুধু তাই না, তাকে বোঝানোর দায়ও আমার নয়। হুম, হুম। তাহলে এইরকম একটা স্পষ্ট ছবি, যেটা স্পষ্ট ছবিতেই যদি এই জিনিস হয়, তাহলে অস্পষ্ট ছবিগুলোতে তো আরো কেলেঙ্কারি হবে। যেমন একটা আমার জানলার ছিল একটা ছবির মধ্যে, একটা ধরা যাক আমি হোটেলের হোটেলের ঘর থেকে যদি আমি প্রকৃতি দেখি, তাহলে কি হবে, ওই জানলার মানে এসি ঘরের জানলার ওই যে বিটগুলো যেগুলো থাকে, ওই বিটটা আমার চোখের সামনে আসতে পারে। আমি সেই রকম একটি ছবি এঁকেছিলাম, যে একটা অ্যাপোক্যালিপটিক ছবি, অ্যাপোক্যালিপস হচ্ছে, একটা বিপর্যয় হচ্ছে, কিন্তু আমি হোটেলের জানলা দিয়ে যেন দেখছি কেউ। তাতে আমাকে একজন শিল্পী মন্তব্য করেছে, আচ্ছা এই লাঠিটা কি ব্যাপার। শিল্পী, তিনি আমার চেয়ে মানে সিনিয়র এবং অভিজ্ঞতাতেও সিনিয়র শিল্পী, তিনি বলছেন যে এই লাঠিটা কি ব্যাপার, এটা লাঠি, আমি সর্বনাশ করেছে। এবার প্রশ্নটা যদি হতো যে এটা, তাহলে একটা যেটা হয় সেটা জানলার ওই বিটটাকে লাঠির মতোই দেখতে হয়েছে, কিন্তু ওটা লাঠির মতো দেখতে হয়নি, কারণ ওই অংশে ছবিটার ওই অংশে ছবিটা অনেকটা রিয়ালিস্টিক, ওই অংশটুকু। এরকম যখন মন্তব্য পাও, রাগ হয় না? আমরা এত বেশি রাগ এবং এত বেশি এই ধরনের ঘটনার সম্মুখীন হই প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন, এখন আর রাগ দুঃখ অত বেশি হয় না। গায়ে মাখো না। অত বেশি গায়ে মাখলে চলবে না, তাই মাখি না। মানে দেখো, ইনডিফারেন্ট হওয়াটা যেরকম একদিকে ভালো, হ্যাঁ, হ্যাঁ, তোমার মেন্টাল ক্ল্যারিটি থাকবে। আবার একজন আর্টিস্ট যদি খুব ইনডিফারেন্ট হয়ে যায়, তাহলে তো সে ডিসকানেক্টেড হয়ে যাবে সমাজ হতে থেকে। পারে, হতে পারে। খুব ইনডিফারেন্ট হলে মুশকিল। আর খুব ইনডিফারেন্ট বা উদাসীন তারাই হন যারা প্রতিষ্ঠিত লাইফে। আমাদের মতো যারা অপ্রতিষ্ঠিত, তাদের অত ইনডিফারেন্ট হলে চলে না, কিন্তু আবার তা বলে বিকল্প কিছু নেই। ফাইন লাইনটা কোথায়, যে আমি কতটা নেব, কতটা ছেড়ে দেবো? ফাইন লাইনটা হচ্ছে যতটা দুঃখ পেলে পেয়ে নিলে মিটে গেল, এইটাই লাইন। যতটা হতাশ হওয়া গেল, আচ্ছা ততটাই হতাশ হওয়া গেল, ফার্স্ট ক্লাস। এর চেয়ে বেশি, এর চেয়ে ভেবে লাভ নেই, কারণ এর চেয়ে কেউ এর বেশি ভাবনার শরিক কেউ হবে না, কেউ সঙ্গে থাকবে না। সেটা কি হওয়ার দরকারও আছে? মানুষ হিসেবে হয়তো অনেকের সেই সাপোর্টটা দরকার হয়। যেমন এই যে শিল্পী মানুষটি চলে গেলেন, চিত্র পরিচালক অনেক বাবু,
ধরো তার দরকার ছিল, আমি ধরে নিচ্ছি, তার জায়গায় আজকে যিনি এখনো বেঁচে আছেন তার হয়তো ওটা দরকার, তখন তখন ফলে সমস্যাটা কিন্তু অনেকটা। কিন্তু ক্রিটিক তো থাকবেই। ক্রিটিক তো থাকবেই। আসলে ক্রিটিকটা সমস্যা নয়, মানে ক্রিটিকিং করা, তার মধ্যে দুটো মানে সমালোচনা, মানে নেগেটিভ সমালোচনা হলো পজিটিভ সমালোচনা, সেটা সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে এক ধরনের ব্যারিয়ার তৈরি করে দেওয়া। অর্থাৎ তখন আর তুমি তো চলতে ফিরতে পারছো না, তখন আর সেই শিল্পীটা মুভ করতে পারছে না। একটা প্রাতিষ্ঠানিক হ্যাঁ, পরিসর ডিফাইন হয়ে পরিসরটাকেই তার কমিয়ে দেয়া হলো, তখন সে কোথায় যাবে? তখন কিন্তু বড় ভয়ঙ্কর সময়। স্বাভাবিকভাবে এই যে একটা প্রতিবাদ হলো, এই প্রতিবাদ বলছি, কেউ সমালোচনা করলো, কেউ খারাপ কিছু বললো, কেউ বললো, ওতে হয়তো গায়ে লাগে না। গায়ে লাগাটা খুব সাটল, গভীর, এবং সেটা খুব মারাত্মক। যে যদি বাই চান্স এই পরিসরটা কমে যায়, তখন সে কোথায় যাবে? এবার প্রশ্নটা হচ্ছে, যেমন আমি একটা জিনিস সেদিন ফেসবুকে আমি লিখলাম, যেমন ধরো একটা ফুটবল ম্যাচ, একজন ফুটবলার, একটা 90 মিনিটের ম্যাচে একটা ফুটবলার কতক্ষণ বল পায়ে রাখতে পারেন? 1/10 অফ দ্য ম্যাচ, মেবি 1/10 অফ দ্য ম্যাচ। অর্থাৎ মেরে কেটে খুব বড় প্লেয়ার হলে 7-8 মিনিট, 9 মিনিট, খুব সাধারণ ধরনের প্লেয়ার বা বিভিন্ন পজিশনের ইয়েতে হলে, যিনি শুধুই ক্লিয়ার করেন, তিনি হয়তো 4-5 মিনিট, 6 মিনিট বল পায়ে রাখছেন। বাকি সময়টা কি করছেন? দৌড়চ্ছে, দাঁড়িয়ে আছে। দৌড়চ্ছে, দাঁড়িয়ে আছে। শিল্পী বলে নয়, প্রত্যেকটা মানুষের লাইফে ঘটনা, অ্যাক্টিভিটি আর প্রাপ্তি, অ্যাচিভমেন্ট, এটা ছাড়া, এটা সারা জীবন এই তিনটে ঘটতে পারে না। একটা মানুষকে এই তিনটে ছাড়াও লাইফে বেঁচে থাকতে, এবং বেশিরভাগ সময় বেঁচে থাকতে হয়। যখন জীবন ঘটনাবহুল নয়, রিপিটেশন হচ্ছে যখন লাইফে, তখন কিন্তু তাকে ওই অফ দ্য বল লাইফটা থাকতে হয়। সেই সময়টায় বেঁচে থাকাটা যদি পরিসর কমে যায়, বড় বিপজ্জনক কথা। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি বলবে যে তাহলে সাধারণ মানুষের মতো লাইফ লিড করলেই হয়। হ্যাঁ, সাধারণ মানুষের মতো লাইফ লিড করলেই তো হয়, কিন্তু যে মানুষটার মগজ একটু বেশি সময় এনগেজ থাকতো একটা কাজে, সে যদি তার পরিসরটাই না পায় প্রকাশ করবার, তখন কিন্তু হাজার সাধারণ মানুষের মতো লাইফ দিলেও তার কিন্তু পরিসরের অভাব হতেই থাকবে। কোথাও গিয়ে মনে হয় না যে পরিসরের যদি অভাব, মানে পরিসরের অভাব কে ঘটাতে পারে? প্রতিষ্ঠান। একেবারেই তাই, সেই ক্ষমতাটা তো তারই একেবারেই তাই। তো খুব স্বার্থপর হয়ে আমার পরিসর যাতে ছোট না হয়ে যায়, কোথাও গিয়ে একটু আপোষ, যেখানে হ্যাঁ আপোষ করলাম কিন্তু সিদ্ধান্তটা বেঁকলোও না, ওই একটা অবস্থান কি নেওয়া যায় না? দেখো, এটাই সবাই চেষ্টা করছে, আমি ধরে নিতে পারি, এটাই সবাই চেষ্টা করছে, কিন্তু তার পাশাপাশি আরো অনেকে এত বেশি আপোষ করে ফেলছেন, আপোষ শুধু না, এত বেশি পদলেহন করছেন যে আর উপায় থাকছে না। ওই যে বললাম, তিনি বাজারটাকেই খারাপ করে দিচ্ছেন। তিনি আসলে বাজারটাকে, তিনি বা তারা, ওই গুটি কয়েক মানুষ বাজারটাকেই খারাপ করে দিচ্ছেন। সেখানে নতুন, শুধু তো যারা এক্সিস্টিং তারাই নয়, নতুন প্রজন্মের শিল্পী উঠবে তো, বা কাজের লোক উঠবে তো। সে যদি পরিসর না পায়, সে কি পাবে? সে কি জানবে? সে কিভাবে বাঁচবে? তার কাছে দৃষ্টান্তটাই এত খারাপ সেট হচ্ছে, এত খারাপ সেট হচ্ছে দৃষ্টান্ত, সে কোথায় যাবে তখন? ওই দিন বদলের যে কথাটা এলো, আমি অন্তত এই বদলটুকু, এই দিনের এই বদলটুকু হলেই যথেষ্ট, আর এর চেয়ে বেশি কি হবে আমি জানি না। কিন্তু ধরো তুমি যেটা এক্সপেক্ট করছো, যে তুমি সিস্টেমের বিরুদ্ধেও কথা বললে, তোমাকে সিস্টেম হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিল, আমি আমার জীবদ্দশায় সেটা হতে দিই। এবার প্রশ্নটা হচ্ছে কোন সিস্টেম? যে কোনো রকম সব সময় যে পলিটিক্যাল, আমি বলছি হ্যাঁ, সব সময় যে পলিটিক্যাল সিস্টেম বা তা নয়, সিস্টেমও তো আছে, সোশ্যাল সিস্টেম, পাশের বাড়িটাও তো সোশ্যাল সিস্টেম, একেবারেই তাই। এবং যে যেমন পেট্রিয়ার্কি ইজ আ সিস্টেম, এটার বিরুদ্ধে বলা দরকার।
আবার পেট্রিয়ার্কির বিরুদ্ধে একটা অল্টারনেটিভ মুভমেন্ট চলতে চলতে সেটা কখন নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে পড়ছে, রাইট? তার এই যে- বিরুদ্ধে কথা বললে আবার সেই এই যে প্রতিষ্ঠান রেগে হ্যাঁ যাচ্ছে। মি টু বলে যে হুম, এটা হুম, হুম। কিভাবে আস্তে আস্তে নিজেদের মানে ও তো চেঞ্জ প্রতিষ্ঠান হয়ে গেছে, একেবারে প্রতিষ্ঠান মিটুর হয়ে গেছে। বিরুদ্ধে কেউ কথা বললে মিটু বলার রেগে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকেই একটা বিকল্প তৈরি করতে গিয়ে সেটার মধ্যে কাল্ট কাল্ট প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। কিন্তু কাল্ট প্রতিষ্ঠা করবার চেষ্টা যখন যেখানে যেভাবে হবে, যত ছোট জায়গায় হোক আর যত বড় জায়গায় হোক, সেখানেই ক্ষমতার স্বাভাবিক ব্যাপার। তৈরি হবে, উৎস তৈরি কাল্ট হবে, প্রতিষ্ঠান মানে কাল্ট তৈরি করা মানেই তো এবং সেটা প্রতিষ্ঠান ক্ষতি তৈরি করবে। করা। যেমন একটা সময় মিখাইল গর্বাচভের মাথায় যে জরুল ছিল, তাকে পৃথিবীর ম্যাপ ভাবতে শুরু করে দিয়েছিল সোভিয়েটের কি লোকজন। ভেবেছিল? পৃথিবীর ম্যাপ ভাবতে শুরু করে দিয়েছিল সোভিয়েটের লোকজন। এই ভাবনাটার মধ্যেও না এক ধরনের সীমাবদ্ধতা, এক ধরনের অসহায়তা কাজ করে, আনুগত্যও আছে। আনুগত্যও আছে। ফলত কাল্টের মধ্যে যতটুকু এই আনুগত্য, সেটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে অকারণ অবিবেচকের আনুগত্য, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অসহায়তা, সাধারণ মানুষের অসহায়তা। দেখুন, এইগুলো যদি শিল্পী লেখক যদি অ্যাড্রেস না করেন, বা এর বিকল্প যদি স্বপ্ন কেউ না দেখান, তাহলে খুব বিপজ্জনক। বিপদটা ওইখানে, যদি শিল্পী বলুন বলো, বা লেখক বলো, বা গায়করা বলো, তারা যদি না দেয়, তখন কিন্তু একটা সমস্যা বড় ধরনের তৈরি হতে পারে, এবং সেটা আমাদের এখানে হচ্ছে, হয়ে গেল, মানে অনেক কালই হতে শুরু করে দিয়েছে। ওই লেনিন বলেছিল না, ইমাজিন, ইমাজিন করাটা বোধহয়, ইমাজিন করানোটা বোধহয় আর্টিস্টের কাজ। কাজ। কিন্তু আমাকে একটা জিনিস বল, আমার জীবদ্দশায় আমি কোনোদিন এরকম একটা সোশ্যাল স্ট্রাকচার দেখিনি, যেহেতু ইউ আর ফার ওল্ডার দ্যান মি, তুমি এরকম সময় দেখেছো যেখানে এই জিনিসটা হতো, সিস্টেম অ্যাকসেপ্ট করতো ক্রিটিসিজম? আজকেই আমি আমার মেয়ের সাথে কথা বলতে গিয়ে ইতিহাসের একটা প্রসঙ্গ এলো। একটা চিঠি, শরৎচন্দ্র যখন রবীন্দ্রনাথকে একটা চিঠি লেখেন, যখন পথের দাবি নিষিদ্ধ করা হয়েছিল, রবীন্দ্রনাথের উত্তরটা একেবারে কোট আনকোট বলতে পারবো না, তো উনি বলছেন যে শরৎচন্দ্র দাবি করেছেন যে গুরুদেব আপনিও একটু সোচ্চার হন পথের দাবি। উনি বলেছিলেন এখনই না, মানে আমি একেবারে কোট আনকোট বলতে পারছি না, উনি বলছেন তুমি একটা সিস্টেমকে ধরে নাড়া দিয়েছ, সিস্টেমকেও তোমাকে ধাক্কাটা দিতে দাও, ধাক্কাটা খাও, তবে দৃষ্টান্ত তৈরি হবে। সিস্টেম কখনো ভালোভাবে, কোনো সিস্টেমই ভালোভাবে, পারিবারিক সিস্টেম সেও কি ভালোভাবে নেয় না। লোকাল সিস্টেম, কেউ পদ আঁকড়ে, কোনো একটা ক্লাবের পদ আঁকড়ে বসে আছে, তাকে সরানো যাচ্ছে না, তিনি সরবেন না, তারা সরবেন না, অনৈতিকভাবে বসে আছেন, কাজেই তিনি কি ভালোভাবে নেবেন না। আবার কেউ রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে কোনো প্রতিষ্ঠান আঁকড়ে বসে আছেন, তিনি কি মেনে নেবেন না। স্ট্যাটাস কো এর পরিবর্তন কেউ চায় না। হ্যাঁ, এবার মানে যে পজিশন অফ পাওয়ারে বসে আছে সেটা নাই না, কেউ তো চাইবে, যে একেবারে প্রত্যক্ষ বিরোধিতায় আছে সে কিন্তু চাইবে, ওই যে পজিশন অফ পাওয়ারে বসে আছে সে চাইবে না। হ্যাঁ, কিন্তু তিনি তো খুশি হবেন না, যিনি ওখানে বসে আছেন চেয়ারে বসে, তিনি মোটেই খুশি হবেন, এটা খুশি হবে এটা ভাবার কোনো কারণই নেই। কিন্তু তাহলে কি প্রতিদিন রাস্তায় নেমে কিছু করতে হবে? না, রাস্তায় নেমে না, তোমার শিল্পকর্ম হতে পারে, তোমার ভাবনা হতে পারে, তোমার যদি কোথাও কোনো কিছু না থাকে, তোমার নিজের দাঁড়িয়ে থাকাটাও একটা বিকল্প তো হতে পারে। যে এ মানুষটা ঠিক আছে, কিছুই বলছে না, কিন্তু সে 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 অন্যান্য অনেক কিছুই পরিচিত কিছু করছে না, যেটা আরো বাকি সবাই করছে, এটাও তো হতে পারে। দ্যাট ইজ অলসো স্টেটমেন্ট। একেবারে তাই, একেবারে তাই। এবার না তোমার আঁকায় আসি, শুরু কবে করলে, মানে প্রফেশনালি আঁকবে এই ব্যাপারটাকে? দেখো একটা কথা বলি, ইন্টারাপ্ট করেই বললাম, কিন্তু একটা কথা বলি, আঁকার ওই যে বললাম দুটো দিক আছে, একটা হচ্ছে প্রথাগতভাবে আসা, যেটার খুব দরকার আছে, আবার সবার তো সেই সুযোগ হয় না। প্রথাগতভাবে নাই বা হলো,
প্রয়োজনীয় পড়াশুনো, প্রয়োজনীয় পঠন পাঠন, প্রয়োজনীয় চর্চার ভিত্তিতে শিল্প মাধ্যমে প্রবেশ করা, সেটাও তো আরেকটা দিক। তোমার তো ল্যাটারটা, আমারটাই পরেরটা। আমি সেটাই জানতে চাই, মানে ওই যে বললাম what কিছু happened? বলার ছিল হুম। যেটা আমি লিখে বলতে পারতাম না, সেই জন্য তুমি পেন্ট ব্রাশ ধরলে। পেন ব্রাশ ধরেছি। তারপরে জার্নিটা বলো, কিভাবে ডেভেলপ করলে অ্যাজ আ আর্টিস্ট? তারপরে কিছু ট্রেডিশনাল ছবি যে একেবারে আঁকিনি তা নয়, ট্রেডিশনাল ছবি এঁকেছি, কিন্তু আস্তে 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 ছবির মধ্যে ছবির যে যে বিষয়বস্তু যেটা, সেই সন্দর্ভটাই, ডিসকোর্সটাই আমার কাছে মূল দাঁড়ালো, ফিগার না। ওই ডিসকোর্সটা মূল, ওই সন্দর্ভটা মূল দাঁড়ালো। ওই সন্দর্ভটার খোঁজ করতে করতেই বিভিন্ন বৈচিত্র্য আসতে শুরু করলো। সেখানে ফিগারেরও দরকার পড়লো, সেখানে কখনো নেচারেরও দরকার পড়লো। আর একটা আমার ব্যক্তিগতভাবে আমার একটা খুব পছন্দের জায়গা আছে, সেটা হচ্ছে ফ্রেম। অর্থাৎ আমি দেখছি একটা আমি ভেবেচিন্তে দেখি, আমি আমার স্ত্রী মৌমিতার সঙ্গে যখন এই ছবির বিষয়ে আলোচনা হয়, তখন বিভিন্ন সময় আমরা দেখি হয়তো একটা ভালো আকাশ দেখা যাচ্ছে, গাছটা ভালো দেখা যাচ্ছে, তখন কি করি আমরা, সরে টরে গিয়ে একটা পরিষ্কার জায়গা থেকে গাছটা দেখি বা আকাশটা দেখি, আরো ভালো ফ্রেমিং করি, আরো ভালো ফ্রেমিং। কিন্তু আমার একটা মনে হয় আমি ওই খারাপ ফ্রেমিংটা আঁকবো। তো যদি বলে এটার কারণ কি, আমি জানি না এটার কারণ কি। যেমন একবার মনে আছে, তখন ওই কোভিড পিরিয়ডে বর্ষাকালে একবার আমি আর মৌমিতা তখন ওই যাচ্ছিলাম ওই শিখরপুরের দিকে। তা সেখানে আমার বরাবরের একটা ছিল যে ওই সবুজ ঘাসের মধ্যে যখন জল জমে থাকে না, জলটা হালকা ছাপিয়ে কিন্তু ঘাস ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে, অথচ ঘাসের মাথাটুকু থাকে ওইটা ছবি তুলে, যেরকম ক্যামেরায় লোকে ছবি তোলা, আমরা মোবাইল ক্যামেরায় ছবি তুলেছি। ছবি তোলাতে 2-4 বার ওই গাড়ির জানলার কিছু অংশ, মানে গাড়ির বডির কিছু অংশ বিচ্ছিরিভাবে এসেছে। আমি কেটে কুটে না নিয়ে ওই ওই অবস্থানটা আঁকার চেষ্টা করছিলাম। এখন এটা ভালো কি মন্দ জানি না, সেই জন্য আমার একটু অন্য ধরনের ফ্রেমিং, সেটারও মানে ইচ্ছে আছে। এটা অনেকেই পছন্দ করেন না, তাতে খুব একটা আমার কিছু এসে যায়। তাদের কি বক্তব্য, কেন তাদের বক্তব্য না, আসলে এখন বেশিরভাগই হয়তো আমার বয়স একটু বেশি বয়স হয়েছে বলে হয়তো অনেকে বলেন না সামনাসামনি। আর একটু কম বয়স হলে বলতো যে আগে দেখার ঠিক করো, ফ্রেমিং ঠিক করো, এটা না করলে হবে না তুমি। এখন হয়তো বলেন না, এড়িয়ে যান। তো আমি বুঝতে পারছি তাকাচ্ছেন, হয়তো আকর্ষণ করছে তাকে, হয়তো আকর্ষণ করছে তাকে, কিন্তু তিনি বলছেন না। হ্যাঁ, আরো অত ভাবি না। কিন্তু এটা আমার খুব উৎসাহের জায়গা। গাড়িতে সেদিন মানে গাড়িতে যেতে যেতে সামনে থেকে ভালো আকাশ বা সিটিস্কেপ দেখা যাচ্ছে, দেখতে গিয়ে গাড়ির সামনে হয়তো একটা কিছু মানে ওই যে কি বলে ওটাকে, বোনেটের ওপর হয়তো একটা কিছু রয়েছে, ড্যাশবোর্ডের ওপর একটা কিছু হয়তো রয়েছে, বা বোনেটের ওপর হয়তো একটা কিছু পড়ে আছে, এমন একটা এলিমেন্ট যেটা ওই সিনে না থাকলেই ভালো হয়। আমার মনে হয় ওইটা সহজ করো, ওইটা সহ করো। এবার তাতে একটা বিপদের জায়গা আছে, একটা সমালোচনার জায়গা আছে, সেটা হচ্ছে ফটোগ্রাফিতে অনেক সময় এরম ধরনের সমস্যা হতে পারে, মানে এরম ধরনের সমস্যা নয়, এরম ধরনের প্রবলেমস গুলো আসতে পারে এবং সেটা অ্যাকসেপ্টেড হতে পারে, কিন্তু আমার মনে হয় ফটোগ্রাফি ছাড়াও অ্যাকসেপ্টেড হতে পারে। এই রিজনটা আমি জানতে চাই। ফটোগ্রাফিতে আমার হাতে অনেক সময় রিয়েলিটিটাকে এডিট করার মতন চাইলেও করতে পারবো না, আমার টেকনিক্যাল কনস্ট্রেন্ট আছে। তোমার তো ফাঁকা ক্যানভাস, যা ইচ্ছা করতে পারো, স্টিল তুমি রাখছো কেন? তার কারণ হচ্ছে যেই ওগুলো বাদ দিয়ে দেব না, বাজারের উপযুক্ত হয়ে উঠতে পারে, বাজারের উপযুক্ত হয়ে উঠছে, যে এটা তখন একটা বাজার কিনুক বা না কিনুক, তখন একটা না প্রবল চলে আসে যে ও বাবা, তাহলে এটাকে আরো সুন্দর, আরো সুন্দর, এখানে পারফেক্ট, ওখানে পারফেক্ট, এটা 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 করি না। ওইটাও একটা প্রতিবাদী অবস্থান। ধরো তোমাকে কেউ বললো যে আপনার ছবি খুব ভালো লাগে, আপনি আমাকে একটা ওই রকম ছবি এঁকে দিতে পারবেন? খুব মুশকিল, খুব মুশকিল, কারণ আমি হয়তো এঁকে দিতাম, কিন্তু
এই ধরনের কাজ যারা করে তাদের না কমিশন কাজ করবার খুব অবস্থা থাকে না, একটা সময় বাদে না মানসিকতার পরিবর্তন হয়ে যায়। তোমার মতন যিনি হ্যাঁ। যারা আর্ট করে। হ্যাঁ, খুব মুশকিল হয় তখন, হুম। যে সবসময় ওই কমিশন বা বরাতের মতো ইয়ে করা মুশকিল হয়ে যায়। তখন মানে বিশেষ করে মানসিকতার একটু পরিবর্তন হয়ে গেলে না, তখন সুইচ ওভার করে অন্য আবার ফিরে যাওয়া বা অন্য অন্য কিছু করা, বা যে কাজটা করিনি সেটা করা। হুম। এমনও তো হতে পারে, যেহেতু আমি বললাম যে আমার প্রথাগত ওই শিক্ষাটা নেই, অর্থাৎ বিএমএ পাশ করিনি এই দিক থেকে, এই শিল্পকলায় বা চিত্রকলায়। কাজেই আমার সেটা আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। এটা নিয়ে ভাবার কোনো মানে, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো দ্বিধা থাকার কোনো মানে হয় না। না, এটা তুমি ওপেনলি বলছো, এটা একেবারেই তাই, এটা বড় ব্যাপার, কারণ অনেকেই প্রেসারে বলে না আমি এঁকে দেবো, একেবারেই কিন্তু তাই। আঁকতে গিয়ে হ্যাঁ, তখন যেটা হ্যাঁ, মুশকিল হয়, তার হ্যাঁ। তার যে শিল্প সত্তাটা, তার কমিশন কাজটা তো কেউ তাকে দিয়েছে, একেবারে সেইটাকে ছাপিয়ে যায়। সেই প্রেসারে মুশকিল হয়ে যায়। তখন একটা কন্ট্রাডিকশন তৈরি হয়, ক্লায়েন্ট অন্য জিনিস চাইছে, আবার তুমি অন্য জিনিস যদি দিচ্ছ। শিল্প সত্তা ছাপিয়ে যেতে পারে, আবার ভীত হতে পারে আর্টিস্ট যে হ্যাঁ বাবা, এরকমটা যদি না পারি তখন, হ্যাঁ সত্যি তো হতেই পারে। আর এটা স্বীকার করবার মধ্যে কোনো দ্বিধা থাকার কথা নয়। আমি সবটা খাবো এটা ভাবলে হয় না, যে আমি প্রতিবাদী ভূমিকাও নেব, আমি বিভিন্ন ধরনের ফ্রেমে কিছু মানে হালকা হলেও একটু স্বতন্ত্র, বিপ্লব কথাটা নাই বা বললাম, স্বাতন্ত্র্য ঘটাবো, আবার আমি কমিশন কাজও দারুণভাবে একেবারে করে দিলাম। এত সোজা নয়। চুজ ইউর টিম। এত সোজা না। তো দেখো, তোমার তো 7 বছরের আঁকার জার্নি, না আরো বেশি। স্টার্ট কবে করেছিল? আমি তো 7 বছর জানি, তুমি বলো তাহলে কবে না, স্টার্টিংটা? বেসিক্যালি কি, আঁকার জার্নি অনেক বছর। যেমন কিছুদিন আগেই আমাকে ছোট দেখেছিলেন একজন শিল্পী, আমি কাকু বলে ডাকি তাকে। তো তিনি বললেন, তুমি ছোটবেলায় কি ভালো আঁকতে। তারপর তো গ্যাপও ছিল একটা, হ্যাঁ, অনেক গ্যাপও দিন। ছিল। গ্যাপ চলতে চলতে এই ওই 8-10 বছর 8-10 বছর শুরু ধরে আঁকতে শুরু করেছে। একদম একদম। রিভাইভ যে তুমি করলে, মানে ছোটবেলায় আঁকতে, তারপর আবার 8-10 বছর আগে তুমি আবার আঁকা স্টার্ট করলে, ওই ওইখানটা আমি যেতে চাইছি। হ্যাঁ, তো ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট ড্রয়িং, পেন্টিং, হোয়াট এভার ইউ ডিড অন দ্য হ্যাঁ, ক্যানভাস? নর্থ ক্যালকাটার একটা পোড়ো বাড়ির দরজা এঁকেছিলাম। এখানে আছে এই যে এটা। আচ্ছা, মানে কেন এঁকেছিল? ভালো লেগেছিল দেখতে নাকি না? ওই যে বললাম, কিছু ছিল? নিশ্চিন্তে ভালো লেগেছিল। মানে যে আর 5টা শিল্পী যেমন, মানে আর 5টা মানে শিল্পী বা শিল্পী ছাত্র যেটা মনে করে সেইটাই করেছে। তার মানে তখন কি ওটা আর্ট ফর দি সেক অফ আর্টই ছিল তোমার কাছে? একেবারেই তাই, একেবারেই তাই। করতে করতে তারপরে শিফট করা শুরু। কাট টু 2026, তুমি একটা গ্যালারি নিজের বাড়ির তলায় করেছো। এটা বেসিক্যালি আমার স্ত্রী মৌমিতা, ও শিল্পী, ও বেসিক্যালি এই গ্যালারিটা তৈরি করেছে। আমার কাজ ছিল কিছু পরামর্শ দেবার, যে পরামর্শটা আমি দিচ্ছি ওকে। আচ্ছা, আজকে সমাজে একটা গ্যালারির কি অবস্থান? খুবই খারাপ অবস্থা। মানে গ্যালারি প্রচুর বন্ধ হয়ে যাচ্ছে। এবার ফলত আবার আবার বললাম, ওই যে গ্যালারির পেছনে যে প্রাতিষ্ঠানিকতা, সে প্রবল প্রাতিষ্ঠানিকতার প্রেসার আছে। সেই সব গ্যালারি ভালো করছে, শিল্পীরাও সেখানে দৌড়চ্ছেন, খুব সঙ্গত কারণে দৌড়চ্ছেন, কারণ সবাইকে বাঁচতে হবে, সবাইকে প্রতিষ্ঠিত হতে হবে, সবাইকে ধারাবাহিকতা রাখতে হবে, ফলত তারা সেখানে যাচ্ছেন। এবং ফলত সেখানেও একটা ক্ষমতার ইয়ে তৈরি। তুমি বলতে পারো যে সেই পর্ব, সেই পরিসরের মধ্যে দাঁড়িয়ে তুমি এরকম একটা বিকল্প জায়গায় যে অনামী একটা অবস্থান থেকে তৈরি তোমরা করলে কেন? আরো আরো সরল করে বললে, এই সুপার কম্পিটিটিভ মার্কেটে নতুন হিসেবে আত্মপ্রকাশ করাটা খুব বিপজ্জনক, খুব এই বিপজ্জনক। রিস্কটা নিলে কেন? এবার এই রিস্কটা না নেওয়া হয়ে গেল, মানে মৌমিতাও নিল, ওই ওর সাথে সাথে আমরাও নিলাম। দেখো, দের ইজ এ মেথড টু ম্যাডনেস। এইটা আমি বিশ্বাস করি যে মেথড থাকা দরকার। তো তোমার এইটাকে সার্ভাইভ করানোর মেথড কি, মানে কিছু আসলে ভেবেছো? না, ভাবিনি। এটাকে সার্ভাইভ করার কোনো মেথড ভাবিনি। এই কারণে ভাবিনি, কারণ যদি তুমি একেবারে আমার কথা বলো, একটা গ্যালারি দেখিয়ে দেয় যে আসলে কোনো সৃষ্টিকর্মের
বিনিময় মূল্য হয় না, এক্সচেঞ্জ ভ্যালু বলে কিছু হয় না। পলিটিক্যাল ইকোনমিতে দুটো ভ্যালুয়েশন আছে, একটা হচ্ছে কংক্রিট ভ্যালু, নিখাদ মূল্য যাকে বলি, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভ্যালু, যেটা এক্সচেঞ্জ ভ্যালু। অর্থাৎ তুমি চাকরি করো, আমি চাকরি করি, চাকরি করে আমাকে বলা হয়েছে এই তুমি মাইনে পাবে ভাই, তোমার পোষালে এসো, না পোষালে কেটে পড়ো। তাহলে ওইটা তোমার স্বীকৃত বিনিময় মূল্য হলো। কিন্তু ওই যে বললাম আরেকটা কথা আছে কংক্রিট ভ্যালু, কংক্রিট ভ্যালু অফ লেবার, কংক্রিট ভ্যালু অফ মেরিট, কংক্রিট ভ্যালু অফ ইন্টেলেক্ট, তার সঙ্গে তো বিনিময় মূল্যের সম্পর্ক নেই। কিন্তু খেয়াল করে দেখো বাজারে পরিষ্কারভাবে সবাই বলে দিচ্ছে, ভুলটাই বলে দিচ্ছে যে এই তো তুমি যে কাজটা করেছো তার মূল্য পেলে দেখো। আসলে মূল্য পায়নি সে। আর্ট গ্যালারিতে সেই ভুলটাই এখানে ধরা পড়ে যায় যখন একটি ছবির স্বীকৃত কোনো বিনিময় মূল্য থাকে না। একটা ছবির তো প্রাইস থাকে। হ্যাঁ, প্রাইস থাকে। সেই প্রাইসটা কি, এই প্রশ্নটা এইখানে। আমি একটা আলু পটলের ক্ষেত্রে যারা ঠিক করে তারা কি ঠিক করে দিচ্ছে একটা শিল্পের ক্ষেত্রে একটা আর্টিস্টিক ফ্রেম বা একটা আর্ট ওয়ার্কের? না, শিল্পী তো ঠিক করছে, শিল্পী চাইছে, কিন্তু দেখা যাচ্ছে শিল্পী অনেক ক্ষেত্রেই সেটা পাচ্ছে না। সেদিনই একটা উদাহরণ দিই, আমি আর মতন তাহলে একেবারে আমি আর মৌমিতা সেদিন একজনের বাড়িতে গেছি, একজন খুব সিনিয়র শিল্পী যাকে কাকু বলি, তার বাড়িতে গেছে। খুব ভালো অবস্থায় তিনি আছেন এমনটা বলবো না, অন্তত অন্তত আর্থিক স্বাচ্ছন্দ্যের প্রশ্নে। তখন তিনি বললেন যে জানো তো আমার একজন শিল্পপতির নাম করলেন, আমাদের কলকাতার একজন বড় শিল্পপতি, তিনি ছবি টবি শুনেছিলাম কেনেন, তো তার একটা প্রতিষ্ঠানও আছে নাকি শুনেছি। তো যাই হোক, তিনি বললেন যে ও আমার কাছ থেকে না 7-8টা না 8টা-10টা ছবি কিনলো, সঠিক দাম দিল না, কিন্তু আমি দেখলাম যে দেখো রেখেই বা কি করবো, ঘরে তো নষ্টই হচ্ছিল। সিচুয়েশনটা এটাকে যদি তুমি এবার ভাবতে শুরু করো এটা নিয়ে, তখনই তুমি বিপজ্জনক জায়গাটা বুঝতে পারবে পলিটিক্যাল ইকোনমির কোথায় ক্রাইসিসটা হয়ে বসে আছে। তাহলে কি সোসাইটি আর্টের দাম দেয় না? কোনো ক্ষেত্রে অতিরিক্ত দেয়, কোনো ক্ষেত্রে দেয় না। ওই জন্য একজন ফ্রেঞ্চ তাত্ত্বিক আছেন, ফরাসি তাত্ত্বিক বদ্রিলার, তিনি এই কনজিউমার সোসাইটিকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আসলে এক্সচেঞ্জ ভ্যালু নয়, এটাকে উনি একটা অদ্ভুত টার্ম বললেন, যেটাকে আমরা অনেক সময় খাওয়া দাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, মানে হোটেলে খেতে গেলে। উনি বলছেন এটা সামচুয়াস ভ্যালু, অর্থাৎ একটা থোক ভ্যালু, যে থোক ভ্যালুটা শুধুমাত্র থোক নয়, এর মধ্যে না একটা ওয়াইল্ড মানে অ্যাগ্রেশন কাজ করে যে কিনছে তার। বদ্রিলারের বলার জায়গাটা কিন্তু এইটা ছিল। অর্থাৎ হালকা চালে এতক্ষণ কথাটা বললেও এই জায়গাটাই সামচুয়াস ভ্যালু ব্যাপারটা কিন্তু খুব সুখকর নয়। এবং তুমি ভাবো একজন শিল্পী, গায়ক, নায়ক, খেলোয়াড় সবাই এর দাস হয়ে যাচ্ছে, সামচুয়াস ভ্যালুর দাস হয়ে যাচ্ছে। আর এই সামচুয়াস ভ্যালুর জন্ম যে কখন হবে কেউ বলতে পারে না। হবে মানে তো হয়ে গেছে, মানে হবে হয়ে গেছে, এবার প্রতি মুহূর্তে তো এটা বারবার হবে। যেই তুমি একটা জিনিস ডিসপ্লে করবে, কমোডিটি, পণ্য, সঙ্গে সঙ্গে সেই পণ্যর একটা দাম তো তুমি ঠিক করবে যে ডিসপ্লে করবে, কিন্তু সেই ডিসপ্লে অনুযায়ী পণ্যটার দাম হবে না। হয় তার সেটা বেড়ে যেতে পারে, না হয় সেটা কমে যায়। তাহলে তখন বলবে তুমি তাহলে কি সব জায়গাটাই, গোটা পৃথিবীটাই অকশন? আমার সেটাই নেক্সট প্রশ্ন ছিল। অন্তত আর্ট গ্যালারিতে তাই দেখবি, আর্ট গ্যালারিতে এই ধরনের জিনিস হয়। এবার তুমি বলবে তাহলে কি এখানে হবে? না, এখানে হবে না, এটা খুব কম ক্ষমতার জায়গা। আচ্ছা, নামটার পিছনে কারণ কি? আফরিন, এটা কি
একটা রেবেলিয়াস জায়গা থেকে? না 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 না, সেরকম কোনো ব্যাপার নয়। আফরিন আমার মেয়ের নাম রাখবো ঠিক করেছিলাম, যে আফরিন, কারণ আফরিন পরি, সুন্দর হুম। সবকিছু, তো সেইটা আমার খুব পছন্দের ছিল। সেই পছন্দের জায়গাটা থেকেই এটা করা। মৌমিতার যে অর্গানাইজেশন বা মৌমিতার যে লাইসেন্স সেটাও আফরিনেরই নামে, ওই জন্যই আফরিন আর্ট গ্যালারি। আচ্ছা আচ্ছা, তোমার পার্সোনাল লাইফ তোমার আর্টকে ইনফ্লুয়েন্স করে? হ্যাঁ, পুরোপুরি। কারণ ওই যে বললাম, আমি তো প্রথাগত শিল্পের জায়গা থেকে করছি না। আমার এই ছবিটার ভাবনাটা, তো আমার স্বাধীনভাবে এসেছে। কে ভাবলো, কে ভালো বললো, তার উপরে তো আসেনি। মানে এই ছবিটাই ধরে নিচ্ছি, এই ছবিটার হ্যাঁ, পিছনে গল্পটা আমি এই ছবিটার নাম দিচ্ছি মাস্ক অ্যান্ড দ্য হবি অফ রেভলিউশন। হুম। আরবানিটিতে আমার দেখে মনে হয়েছে যে মানে বিপ্লব করাটা অনেকের কাছে খুব একটা শখের জায়গা তৈরি হয়েছে, যেটা আদৌ নয়। যে ভাবনাটা নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের কৈশোর যৌবন, যে বেশ একটা বিপ্লবী ভাব, বিপ্লব হবে, অমুক তমুক, যদি ভারতবর্ষেও সেরকম কিছু হয়, ক্রমাগত ঘটনাক্রম যেদিকে যেতে শুরু করলো বা এখনো চলছে সেটা, তাতে যেটা হচ্ছে, সেটা কি হচ্ছে নাটা বড় কথা নয়, সেটা হয়নি কিনা আমাদের সেটা নিয়ে হতাশা নেই, কিন্তু যারা করবেন বলে দায়বদ্ধ তারা সঠিক জায়গায় আছেন তো। এই ছবিটা আঁকার পেছনে আমার মূল ভাবনাটা সেটা। মানে যারা বিপ্লব করবে তারা সঠিক জায়গায় আছে তারা সঠিক জায়গায় আছেন তো। হয়তো এটা নিজের সমালোচনাও হতে পারে, আমি সঠিক জায়গায় আছি তো, বা আমি কি আমার দায়িত্বটা পালন করছি, আর একজন কি আরেকজনের দায়িত্বটা পালন করছেন, সবাই মিলে কি সবার মিলে দায়িত্বটা পালন করছি, হয়তো সেখানেই নয়। ফলত এর একটা মুখোশের মধ্যে হয়তো একটা মুখোশ আমারও হতে পারে, আমি নিজেকে বাদ রেখে কখনো বলি না। কিন্তু সামগ্রিকভাবে এই ছবিটা একটা ক্রিটিক্যাল বলো, কেউ কেউ বলবেন নেগেটিভ ছবি। ওই যে আমাদের বজ্রগর্ভ মেঘ, আমাদের একটা ভাবনা আছে, একটা বিপ্লবের প্রতীক। পরেশ ধরের লেখা সুরে সেই গানটা ছিল না, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, যে হেমন্ত মুখোপাধ্যায় লাস্টে সে কথা ছিল না, রুদ্ধ ঝড়ে উঠবে নড়ে স্তব্ধ প্রকৃতি। উনি সারা এতে ভেবেছিলেন। অত কিছুই ভাবি, আমি অত কিছু ভাবি জন্য এক টুকরো নিয়ে আমরা ভাবি, আমরা এক টুকরো নিয়ে আরবানিটি তো, বাকি দেখো বাড়ি ঘরদোর আমাদের সব শখ আহ্লাদের জায়গা সব ঠিক আছে, স্টেজের মতো শখ আহ্লাদের জায়গা ঠিক আছে। শখ আহ্লাদের জায়গা ঠিক রেখে এগুলো হয় না, হয়তো সেখানে একটা হতাশার প্রকাশ, সেটাও হতে পারে। ফিল্ম দেখো তো? হুম। আমি তোমাকে একটা বলিউড বলবো না, হিন্দি ফিল্মের কোট তুলে প্রশ্ন করতে চাই। রকস্টার ইমতিয়াজ আলী বানিয়েছে, সেখানে একটা কনভারসেশন হচ্ছে, যে প্রোটাগনিস্ট যে তাকে তার কলেজের ক্যান্টিনের কোনো এক শুভানু দেয়, সে বলছে দেখ ভাই, তোর জীবনে না আর্ট হবে না। কেন হবে না? কি কি কম, কি কি নেই আমার কাছে? তোর জীবনে ওই জিনিসটা নেই যেটা সবার জীবনে আছে। দেখ বড় বড় আর্টিস্টদের কি জিনিস, দুঃখ, দর্দ, পেন, আসু। বিশ্বাস করেন যে আর্টিস্ট হতে গেলে দুঃখ, দর্দ, পেন, আসুর ইম্পর্টেন্স খুব বেশি। যদি আর্টিস্ট হয়, সৎ হয় মানুষটা, তাহলে অবশ্যই দুঃখ বেদনা না থাকলে বিদ্যা আসবে কোত্থেকে? কেন স্যার? মানে আমার জীবনে দুঃখ আসতেই হবে বিদ্যা থাকার কারণ জন্য? হচ্ছে আমরা বিদ্যা বা বেদনা, বিদ্যা বা জ্ঞানকে আমরা অনেক সময় ভাবি কি, ওই যে বললাম প্রথাগত ভাব থেকে আসে, তা কিন্তু নয়। প্রথাগত শিক্ষা তোমাকে বড় জোর অভিজ্ঞতা দেবে, শিক্ষা দেবে না। অভিজ্ঞতা থেকে এবার শিক্ষা তোমার ভেতরে ঢুকবে, তোমার ভেতরে সঞ্চারিত হবে, জন্ম নেবে। ওটা প্রথাগত জিনিস দেয় না। প্রথাগত ভাবনা, প্রথাগত শিক্ষা তোমাকে অভিজ্ঞতা দেবে। অভিজ্ঞতা থেকে এবার তোমার জীবনে কিছু শিক্ষা তৈরি হবে, ওইটি হচ্ছে কালচার। তোমার একটা ছবি দিয়ে ব্যাপারটাকে একটু আমায় বুঝিয়ে বলো। ওই ছবিটা আছে, ওই আচ্ছা, ছবিটা, এইটা? হ্যাঁ। হুম। নগর দেখার বারবার ওই প্লেন থেকে থেকে বিভিন্ন সময় আমি দেখেছি, তলাটা এরকম দেখতে লাগে। খালি মনে হচ্ছে তাহলে ওপর থেকে কেউ দেখুক, তখন কি বেদনা কাজ করে না? একটা কোথাও হতাশা তো কাজ করবে, ছবিটার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু যে ভাবনা থেকে এই ছবির এক্সপ্রেশন তৈরি হয়, সেই ভাবনাটাকে মধ্যে কিন্তু
আরো অনেক ধরনের ইচ্ছে থাকে যেগুলো আনফুলফিলড, তাই না? সাধারণ মানুষের সবটাই যে আমার হতে হবে তা না, সাধারণ মানুষের কথাও তো বলতে হবে। তুমি কি এটাও বিশ্বাস করো যে chaos is the cradle of creativity? কোন কেওস সেটা বলতে হবে। Any type of chaos, এনি টাইপ অফ কেওস মানে turmoil, দেখো, chaos. কেওসের একটা জায়গা আছে, সেটা হচ্ছে অনেকগুলো ভাবনার একটা ইন্টারসাবজেক্টিভ পয়েন্ট, অনেকগুলো ভাবনা একটা জায়গায় এসে ধাক্কাধাক্কি করছে না, এরম জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা এক ধরনের কেওস। এক ধরনের কেওস হচ্ছে একেবারে কোলাইড করে গেল, অর্থাৎ বিভিন্ন ভাবনা চিন্তা, এটা ঘটনা, এটা সেটা মিলিয়ে মিশিয়ে একেবারে ধাক্কাধক্কি করে একেবারে যাচ্ছে তাই ঘটনার একটা বিপর্যয় হলো সমাজে, সেটাও হতে পারে। না, আমি বলছি ধরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইটালি, সেখানে নিউ রিয়েলিজম ছবি তৈরি হচ্ছে, তার ওখানে আর কেওস ছিল না, কারণ তার আগে সম্পূর্ণ ধ্বংস হয়েছে, বা ধ্বংসটা সম্পূর্ণ হয়েছে, যেভাবেই বলো। ধ্বংসটা সম্পূর্ণ হবার ফলে ছবি থেকে শুরু করে সবকিছু নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, নতুন বাস্তবতা, যা ছিল নিও রিয়ালিস্ট, একদম শেষ, নিও রিয়ালিস্ট বলছে ওরা, অর্থাৎ রিয়ালিজম, বাস্তবতাবাদ যেটা, সেই তার নতুন ভাবনা। সে তখন আর পুরনোটা কি হচ্ছে, তখন বাবার সময় নেই, এখন ভাববে তারা, বা গত 30 বছর আগে ভাববে, কারণ তার যুদ্ধের 30 বছর পর তারা একটা জায়গায় দাঁড়াতে সময় নিয়েছে। তখন ভাববে কি, জার্মানি বা পশ্চিম জার্মানি সময় নিয়েছে, পূর্ব জার্মানি সময় নিয়েছে, ইটালি সময় নিয়েছে, তারপরে আবার জার্মানির ইউনিফিকেশন হয়েছে, সেই ইউনিফিকেশনের সময় আরেকটা টার্ময়েল তারা ফেস করেছে, যে ছবিটার মধ্যে খুব ভালোভাবে দেখানো হয়েছিল, অসামান্য দেখানো হয়েছিল, ছবিটার নাম গুড বাই লেনিন। আবার একটা ছবি দেখেছিলাম, ছবিটা ডাচ ছবি, আমি খুব ভুল না করলে ওটা ডাচ ছবি, আমি ভুলও করতে পারি কিনা, যাই হোক ডাচ ছবি, নো প্লেনস নো ট্রেনস বলে যে ছবিটা, আমি সেদিনও আমি আর আমার মেয়ে দেখছিলাম, মানে ওকে ও দেখছিল, রাদার ওর সঙ্গে আমি একটু দেখলাম, যে ছবিটার মধ্যে কিচ্ছু নেই। একটি ছেলে, সে বাড়িতে দরজা টরজা সব বন্ধ টন্ধ করে পাবে এলো, পাবগুলো, বারগুলো যেগুলো আছে পাব, ওইখানে এলো, সারাদিন রাতের পর সেই ছেলেটি গোটা ডাচ সোসাইটিটাকে একেবারে উন্মুক্ত করে দিয়ে সুইসাইড করলো। সে সুইসাইড করবে বলেই গিয়েছিল, সে সব দেনা শোধ করলো সবার কাছে, কারোর কাছে আর্থিক দেনা, কারোর কাছে ভালোবাসার দেনা, কারোর কাছে ভাইয়ের দেনা, কারোর কাছে বাপ মায়ের সম্পর্কের দেনা, কারোর কাছে সামাজিক দেনা, সেইটা দেখাতে গিয়ে গোটা পাবের সকাল থেকে রাত পর্যন্ত সমাজটাকে দেখিয়ে দিল। তো এই রকম একটা ছবি, এটা তো কোনো ঘটনাবহুল না, তুমি ভেবে দেখো, এটার জন্য কোনো যুদ্ধ হয়নি, আগে পরে যুদ্ধের দরকার হয়নি, যেটা ইয়েতে দরকার হয়েছে, গুড বাই লেনিনে দরকার হয়েছে, বাইসাইকেল থিপসের দরকার হয়েছে, এতে কিন্তু দরকার হয়নি। আবিরদা, তোমার সাথে গল্প করে খুব খুব ভালো লাগলো, and I will hope that your gallery becomes a huge success in terms of giving place to artists. Yes. এবং আমি চাইবো যে অনেক মানুষ আসুক। That should be the only criterion. তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতেই পারো। না, কিছু বলার নেই, এটা সবার জায়গা, এখানে শিল্পী যদি এসে একটু স্বাধীনতা পান, যথেষ্ট। মৌমিতা একটা স্বপ্ন নিয়ে তৈরি করেছে, সেই স্বপ্নটা যেন সাকসেসফুল হয়। মাই বেস্ট উইশেস। থ্যাংক ইউ।